স্থির তড়িৎ চলছিল, ঠিক আছে। আজকে হচ্ছে কি যদি বলি সেই হিসাবে ডে 3, তাই তো। স্থির তড়িতের কতটা পর্যন্ত হয়েছিল, যে স্থির তড়িৎ শ্রেণী পর্যন্ত হয়েছিল। স্থির তড়িৎ শ্রেণীতে আমরা বলেছিলাম যে পদার্থগুলোকে পরপর করে সাজানো আছে, ঠিক আছে। পশম, কাঁচ, কাগজ এরকম করে সাজানো আছে, এবং সেখানে দেখা যাবে কি না ওদের মধ্যে যে কোনো দুটো বস্তুকে ঘর্ষণ করলে একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে। যে ওপরে থাকবে সে পজিটিভ হবে, যে নিচে থাকবে সে নেগেটিভ হবে। আর ঘর্ষণের ক্ষেত্রে, আহিতকরণ পদ্ধতিতে ঘর্ষণের ক্ষেত্রে কি হয় না, আমরা যখন হচ্ছে দুটো বস্তুকে পরস্পরের সঙ্গে সংঘর্ষ করি তখন কি হয়, ধরো এটা হচ্ছে বস্তু এ, এটা বস্তু বি, মানে এতটা পর্যন্ত হয়েছিল, এখান থেকেই কন্টিনিউ করছি। এটা বস্তু এ, এটা বস্তু বি, এদের মধ্যে যখন ঘর্ষণ হবে তখন কি হবে না, যে বস্তুটার ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা কম সে ইলেকট্রন ছেড়ে দেবে, আর যার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে সেই ইলেকট্রনগুলো গ্রহণ করে নেবে। তো এখানে হবে কি, দেখা গেল এ বস্তুটা 3টে ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে বি বস্তুটা সেই 3টে ইলেকট্রন নিয়ে নেবে। তো সেক্ষেত্রে কি হবে না, এ বস্তুটা হবে পজিটিভ চার্জ আর বি বস্তুটা হবে নেগেটিভ চার্জ, ঠিক আছে। এ বস্তুটা পজিটিভ চার্জ হবে, বি বস্তুটা নেগেটিভ চার্জ হবে। তো এটা বলা হয়েছিল যে ঘর্ষণের ক্ষেত্রে ওই এখানে চলে ঘর্ষণের ক্ষেত্রে, নাহলে বস না, কোনো অসুবিধা নেই, এরকম ঘর্ষণের ক্ষেত্রে দুটি বস্তু কি হবে না, সমান এবং বিপরীত আধানে আহিত হবে। মানে এ বস্তুটা যতটা ধনাত্মক আধানে আহিত হবে, ধরো এ বস্তুটা যদি n সংখ্যক ইলেকট্রন ছাড়ে, তাহলে এ বস্তুর আধান হয়ে যাবে কত না, প্লাস n ইন্টু ই, ঠিক আছে। এ বস্তু যদি n সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে এই বস্তুর আধান কি হবে, দেখ একটা ইলেকট্রনের আধান হচ্ছে কত, 1.6 ইন্টু 10⁻⁹ কুলম, ঠিক আছে, মাইনাস। কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়েছে মানে কি হবে, এটা পজিটিভ চার্জ। তাহলে এ বস্তুটা n সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এই জন্য এ বস্তুর আধান হবে এটা। আর বি বস্তুটাই n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্য বি বস্তুর আধান হবে কত না, -ne। এইটা বলা হয়েছিল শেষ পর্যন্ত, ঠিক আছে। দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করলে তাদের যে আধানে আহিত হবে সেটা কি হবে না, সমান এবং বিপরীত আধানে আহিত হবে, ঠিক আছে। এতটা পর্যন্ত হয়েছিল। আমি বলেছিলাম যে আহিতকরণের কটা পদ্ধতি, 3টে পদ্ধতি। একটা হচ্ছে ঘর্ষণ দ্বারা আহিতকরণ, পরিবহন দ্বারা আহিতকরণ আর আবেশের সাহায্যে। কেবলমাত্র ঘর্ষণ দ্বারা আহিতকরণটা হয়েছিল, আজকে পরিবহন পদ্ধতিতে আহিতকরণ করব, দেন আমরা করব কি আবেশের সাহায্যে আহিতকরণ, ঠিক আছে। নেক্সট তাহলে চলে আসবো কি না, পরিবহন পদ্ধতিতে আহিতকরণ। হেডিং দিবি পরিবহন পদ্ধতিতে আহিতকরণ। পরিবহন পদ্ধতিতে আহিতকরণ, ঠিক আছে। পরিবহন পদ্ধতিতে আহিতকরণ, পরিবহন পদ্ধতিতে আহিতকরণ বলতে আমি কি করব, যে ধরো আমি বললাম যে ধনাত্মক আধানে আহিতকরণ, প্রথম লিখছি ধনাত্মক আধানে আহিতকরণ। কিভাবে করব, যে একটা বস্তুকে, সেটা প্রথমে নিস্তড়িত ছিল, তাকে আমি ধনাত্মক আধানে আহিত করতে চাইছি। তো দেখ এটা হচ্ছে কি, ধরো এ বস্তুটা হচ্ছে কিনা নিস্তড়িত, প্রথমে নিস্তড়িত আছে এ বস্তুটা, ঠিক আছে, বা এটা এ বস্তু বলছি, এ বস্তুটা নিস্তড়িত আছে। আচ্ছা, নিস্তড়িত মানে কি, এখানে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান সমান, ঠিক না, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান সমান। এবারে একে যদি আমি ধনাত্মক আধানে আহিত করতে চাই, তাহলে আমি কি করব, একটা ধনাত্মক আধানে আহিত বস্তুকে নিয়ে এসে এর সঙ্গে স্পর্শ করব। ধরো বি বস্তুটা নিয়ে এলাম, যেটা হচ্ছে কিনা ধনাত্মক আধানে আহিত, বি বস্তুটা নিয়ে এলাম যেটা হচ্ছে কিনা ধনাত্মক আধানে আহিত। এই বি বস্তুটা ধনাত্মক আধানে আহিত, তাহলে এখানে প্লাস লিখে দিচ্ছি, এটা পজিটিভ চার্জ। এবার বল, বি বস্তু যদি ধনাত্মক আধানে আহিত হয়, তার মানে কি, বি বস্তুতে ইলেকট্রনের ঘাটতি আছে, মানে বি বস্তুতে কি আছে না, নাম্বার অফ ইলেকট্রন ইজ লেস দেন নাম্বার অফ প্রোটন হয়ে আছে বি বস্তুতে। কেউ পজিটিভ চার্জ মানে কি, ইলেকট্রনের ঘাটতি আছে, কেউ নেগেটিভ চার্জ মানে সেখানে ইলেকট্রন বেশি আছে। আর নিস্তড়িত মানে কি, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান সমান আছে। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান সমান থাকলে নিস্তড়িত। যদি ইলেকট্রন সংখ্যা কম হয়, প্রোটন সংখ্যা বেশি হয়, মানে ইলেকট্রনের ঘাটতি হয়, তাহলে সেটা হবে পজিটিভ। আর যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয় প্রোটন সংখ্যা থেকে, তাহলে সেটা হবে কি নেগেটিভ। যেহেতু এখানে বি বস্তুটা পজিটিভ
আধানে আহিত, তার মানে কি এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। আর আমরা কি জানি যে এই যে এটা কিন্তু ধাতব, ঠিক আছে, এটা হচ্ছে ধাতু, ধরো আমি বলে দিচ্ছি এটা কি ধাতু। দেখ ধাতু কিন্তু পরিবহন পদ্ধতিতে আহিতকরণ হতে পারে, অধাতু হবে না, ঠিক আছে। পরিবহন পদ্ধতিতে আহিতকরণ কার ক্ষেত্রে হবে না, ধাতুর ক্ষেত্রে হবে, এখানে লিখতে পারিস ধাতুর ক্ষেত্রে। অধাতুর ক্ষেত্রে কিন্তু পরিবহন পদ্ধতিতে আহিতকরণটা সম্ভব নয়। আরেকটা কথা, ধাতুতে কি থাকে, ধাতুতে থাকে মুক্ত ইলেকট্রন, ধাতুতে থাকে আচ্ছা চালিয়েছি, ধাতুতে থাকে কি না মুক্ত ইলেকট্রন। ধাতুতে অনেক মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন মানে কি, মুক্ত ইলেকট্রন মানে, মুক্ত ইলেকট্রন আমি তোকে বলছি, দেখ একটা ধাতুর উদাহরণ দে, ধরো আমি বললাম যে সোডিয়াম, সোডিয়াম, এই সোডিয়ামের আমি যদি দেখি সোডিয়ামের কটা ইলেকট্রন, 11টা। 11টা ইলেকট্রন মানে কি, নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে। এবার দেখ এটা যদি আমি বলি সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের ধরো এটা নিউক্লিয়াস, সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, ঠিক না। দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন হবে, 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, 8টা, 8টা ইলেকট্রন। এবং তৃতীয় কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন। তোরা অ্যাটলিস্ট এটুকু জানিস যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিতে চায়, হ্যাঁ কি না, ছেড়ে দিতে চায়। এখন এই সোডিয়ামটা যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, এবার দেখ আমি যদি বলি এটা পুরো সোডিয়াম ধাতু দিয়ে তৈরি একটা, এইটা এটা হচ্ছে কি সোডিয়াম ধাতুর তৈরি, তাহলে এখানে অসংখ্য সোডিয়াম পরমাণু আছে, অসংখ্য সোডিয়াম পরমাণু আছে। প্রত্যেকে যদি এরকম করে একটা করে ইলেকট্রন ছেড়ে ছেড়ে দেয়, এই ইলেকট্রনগুলো কি হবে না, এর মধ্যে মুক্তভাবে চলাচল করবে। এই যে ইলেকট্রন, এটাকে বলে কি মুক্ত ইলেকট্রন। তাহলে ধাতুর ক্ষেত্রে কি থাকে না, মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু অধাতুর ক্ষেত্রে এরকম মুক্ত ইলেকট্রন থাকবে না। যেমন ক্লোরিন যদি আমি বলি, ক্লোরিন কি এরকম করে ইলেকট্রন ছেড়ে দেয়, ছাড়ে না, ক্লোরিন বরং হচ্ছে কি ইলেকট্রন নিতে চায়। তাহলে আমি কি কি বলেছি এখানে, এটা এটা লেখার দরকার নেই এই সাইডে। আমি বলেছি যে পরিবহন পদ্ধতিতে আহিতকরণ কার ক্ষেত্রে সম্ভব, ধাতুর ক্ষেত্রে। কেন সম্ভব, ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে, বোঝা যাচ্ছে পয়েন্ট, ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে। এবার আমি চাইছি কিনা ধনাত্মক আধানে আহিতকরণ, ধনাত্মক আধানে আহিতকরণ করতে হলে কি করতে হবে না, এই যে একটা নিস্তড়িত বস্তু আছে না, তাকে কি করতে হবে না, ধনাত্মক আধানে আহিত বস্তুকে স্পর্শ করাতে হবে। করলে কি হবে না, এখানে দেখ বি বস্তুতে ইলেকট্রনের ঘাটতি আছে, এই ঘাটতি মেটানোর জন্য এ বস্তু থেকে ইলেকট্রন আসবে বিতে। তাহলে এ বস্তু থেকে কিছু ইলেকট্রন, এ বস্তু থেকে কিছু ইলেকট্রন কোথায় চলে আসবে, বিতে, বিতে চলে আসবে। ফলে কি হবে, বি বস্তুর বিটা ধনাত্মক থাকবে, কিন্তু এর ধনাত্মক আধান কিছুটা কমে যাবে। আগে যে ধনাত্মক ছিল, কিছু ইলেকট্রন এসে কি করবে, ধনাত্মককে কমিয়ে দেবে। তাহলে কি হবে, বি এর পজিটিভ চার্জ কিছুটা কমে, আর এ হয়ে যাবে কি, এ হয়ে যাবে পজিটিভ চার্জ। কেন এ পজিটিভ চার্জ হয়ে যাবে, কেন কি দেখ এ তে প্রথমে ইলেকট্রন আর প্রোটন সমান ছিল, বি তে ইলেকট্রনের ঘাটতি ছিল, তাহলে এ থেকে ইলেকট্রন এসছে বি এর ঘাটতি পূরণ করার জন্য, ফলে বি এর ধনাত্মক কিছুটা কমে গেছে, আর এ তে নিজেই ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, মানে এ হয়ে গেছে এখন পজিটিভ। বোঝা গেছে, এ থেকে ইলেকট্রন চলে এসছে, এই জন্য এ হয়ে গেছে এখন পজিটিভ। তার মানে সোজা কথা বলতে গেলে, যে পরিবহন পদ্ধতিতে আহিতকরণ, আমি যে আধানে আহিত করতে চাইবো সেই আধানের কোনো বস্তুকে নিয়ে এসে তার সঙ্গে স্পর্শ করাতে হবে, ঠিক আছে। যে আধানে আহিত করতে চাইবো সেই আধানে বস্তুকে নিয়ে এসে স্পর্শ করাতে হবে, করলে হয়ে যাবে। 2 নম্বর কি বলবো না, ঋণাত্মক আধানে আহিতকরণ। ঋণাত্মক আধানে আহিতকরণ, তাহলে কি হবে,
এখানে কি করতে হবে না, ওই নিস্তড়িত বস্তুকে কি কোন ধরনের আধানে আহিত বস্তু দিয়ে স্পর্শ করাতে হবে, নেগেটিভ। তাহলে এখানে ধরো এ আছে কি নিস্তড়িত, এ আছে নিস্তড়িত, আর বি হচ্ছে কি, বি হচ্ছে নেগেটিভ, বি হচ্ছে নেগেটিভ। আচ্ছা নেগেটিভ মানে কি, ইলেকট্রনের ইলেকট্রনের আধিক্য আছে, তাহলে বি থেকে ইলেকট্রন কোথায় চলে যাবে, এতে। বি থেকে ইলেকট্রন চলে গেল এতে, তাহলে বি তে কিছুটা ইলেকট্রন কমে যাবে যেটা বেশি ছিল, তাহলে কি হবে না, বি কিন্তু এখন নেগেটিভ আছে, কিন্তু বি এর নেগেটিভ কিছুটা কমে যাবে, আর এ হয়ে যাবে কি না নেগেটিভ, কেন কি এতে ইলেকট্রন চলে আসছে, এ হয়ে যাবে নেগেটিভ। বোঝা গেল? তাহলে তাহলে পরিবহন পদ্ধতিতে আহিতকরণের ক্ষেত্রে আমরা দেখছি কি, যে আধানে আহিত করতে হবে সেই আধানটাকে নিয়ে আসতে হবে। এবারে ধরো এইটা হচ্ছে কি, এইটাও ধরো একটা অধাতু, অধাতু, ঠিক আছে। এখন অধাতু আমি যদি এইখানে পজিটিভ চার্জ নিয়ে এসে স্পর্শ করাই, কি হবে, এইখানে কিছু পজিটিভ হয়ে যাবে, কিন্তু এই পজিটিভটা সব জায়গায় ছড়িয়ে পড়বে না। কেন ছড়িয়ে পড়বে না, কেন কি অধাতুতে কোনো মুক্ত ইলেকট্রন নেই। বোঝা গেল? তার মানে আমি যদি কোনো কিছুটা চার্জ নিয়ে যদি কোনো অধাতব পদার্থের কোনো জায়গাতে স্পর্শ করাই, তাহলে ওই ধনাত্মক বা ঋণাত্মক যেটা দেব, ওইটা কিন্তু ওখানেই লোকালাইজড হয়ে থাকবে, মানে ওখানেই সীমাবদ্ধ হয়ে থাকবে, চারদিকে ছড়াবে না। আর ধাতু হলে কি হবে, সব জায়গায় ছড়িয়ে পড়বে। ঠিক আছে, নেক্সট আবেশ, আবেশের সাহায্যে আহিতকরণ, 3 নম্বর পদ্ধতি, আবেশের সাহায্যে আহিতকরণ, তড়িৎ আবেশ, ঠিক আছে, এটা হচ্ছে কি ইন্ডাকশন, ইন্ডাকশন বলে, আবেশ ইংরেজি হচ্ছে কিনা ইন্ডাকশন, আবেশ ইংরেজি ইন্ডাকশন, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে না, বস্তুকে না স্পর্শ করানো হবে না, দুটো বস্তুকে, ঠিক আছে, স্পর্শ করানো হবে না, কি করতে হবে, দেখ প্রথমে আমি লিখে নিই যে ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে, ধাতুর ক্ষেত্রে, এক্ষেত্রে অধাতুর ক্ষেত্রেও হবে। ধাতুর ক্ষেত্রে কি করা হচ্ছে, দেখ ধরো এটা হচ্ছে কি প্রথমে নিস্তড়িত আছে, এটা নিস্তড়িত আছে, ঠিক আছে, বেশ নিস্তড়িত আছে, আমি এইখানে একটা বস্তু নিয়ে এলাম যে পজিটিভ, পজিটিভ আধানে আহিত, ঠিক আছে, কাছে নিয়ে এসছে। এখন আমি কিন্তু দুজনকে স্পর্শ করাইনি, ঠিক আছে, স্পর্শ করাইনি, কি হবে, এ যদি এ ধাতু মানে এতে মুক্ত ইলেকট্রন আছে, তাহলে আমরা জানি কি এই ধাতুতে মানে এই যে যে ধাতুতে এখানে কি আছে, দেখ এখানে প্রোটন আছে, ঠিক আছে, মানে আমি যদি বলি প্রত্যেকটা পরমাণুর কথা যদি বলি, পরমাণু নিউক্লিয়াস আছে, তাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে, মানে নিউক্লিয়াস আছে তাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। তো যখন নিস্তড়িত ছিল তখন কি ছিল না, সব প্রোটন তার চারপাশে ইলেকট্রন সুষমভাবে ঘুরছিল। এবারে কি হবে, যেই আমি ধনাত্মক আধানে আহিত বস্তুকে নিয়ে আসব, তখন কি হবে, মুক্ত ইলেকট্রনগুলো এই দিকে এসে জড়ো হয়ে যাবে বেশিরভাগ, হ্যাঁ কি না, কেন কি ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে আকর্ষণ করবে। তাহলে এখানে দেখ প্রথমে ইলেকট্রনগুলো সুষমভাবে ছড়িয়েছিল সব জায়গাতে, বেশিরভাগ ইলেকট্রনগুলোকে যদি এ টেনে নেয়, তাহলে এদিকে কি হবে, ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি মানে কি হবে, পজিটিভ। বোঝা গেল কিনা? তাহলে আমি নিয়ে এসছি একে পজিটিভ, তাহলে এ কি করবে, ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে, ফলে এই সাইডটাতে হয়ে যাবে কি ইলেকট্রনের আধিক্য, আর এইখানে হয়ে যাবে কি ইলেকট্রনের ঘাটতি। তাহলে কাছে কি হচ্ছে নেগেটিভ মানে বিপরীত আধান, দূরে কি হচ্ছে সমজাতীয় আধান, মানে আমি যদি ধনাত্মক নিয়ে আসি, কাছে হবে ঋণাত্মক, দূরে হবে ধনাত্মক।
আচ্ছা, এই যে যে আধানটাকে নিয়ে এসছে একে বলে আবেশী আধান। আবেশী আধান মানে কি? ইনডিউসিং চার্জ। ইনডিউসিং চার্জ, এটা হচ্ছে কিনা আবেশী আধান বা ইনডিউসিং চার্জ। এখানে যে আধানগুলো হলো এগুলোকে কি বলে? আবিষ্ট আধান। এটা এবং এটা দুটোই আবিষ্ট আধান, মানে ইনডিউসড চার্জ। ইনডিউসড চার্জ। কিন্তু কথা হলো আবিষ্ট আধান দুই প্রকার হয়ে আছে, ঠিক আছে? একটা আবেশী আধান, একটা আবিষ্ট আধান। এখানে আবিষ্ট আধান দেখ দুই প্রকার হয়ে আছে, একটা সমজাতীয় আর একটা বিপরীত প্রকৃতির। মানে কাছে যেটা আছে সেটা বিপরীত প্রকৃতির, আর যেটা দূরে আছে সেটা সমজাতীয়, ঠিক আছে? এখন দেখ, আমি যদি বলি এ এইরকম হয়েছে, এবার বলবি যে ঠিক আছে সে হলো, কিন্তু একে যদি সরিয়ে নিই কি হবে জানিস? একে যদি সরিয়ে নিই আবার পজিটিভ নেগেটিভ এক হয়ে যাবে। তাহলে হ্যাঁ, বন্ধ করে দিতে পারিস, ঠিক আছে? বন্ধ করে দে। যদি আমি একে সরিয়ে নিই, একে যদি সরিয়ে নিই তাহলে কি হবে? সরিয়ে নিলে আবার প্লাস আর মাইনাস এক একসঙ্গে হয়ে যাবে। দেখ, এখানে কিন্তু মোট আধান যদি বলি শূন্য হয়ে আছে, মানে এই বস্তুটা এখনো কিন্তু নিস্তড়িত আছে, এ কিন্তু কোনো চার্জ হয়নি। তাহলে একে আমি চার্জ করব কিভাবে? দেখ, ধর আমি যদি বলি এইখান থেকে আমি এখন করলাম কি, এটা হচ্ছে, এরপরে এটা যেমন আছে তেমন রাখতে দিলাম, এটা যেমন আছে তেমন রাখতে দিলাম। এই বস্তুটা এখানে হয়েছে নেগেটিভ, আর এইখানে আমি করে দিলাম পৃথিবীর সঙ্গে সংযুক্ত করে দিলাম, মানে গ্রাউন্ড আর্থিং করে দিলাম, ঠিক আছে? আর্থিং করে দিলে কি হবে? আমরা জানি কি পৃথিবী হচ্ছে কি না অসীম আধানের ধারক যাকে বলে। পৃথিবীতে মানে যেমন হয় না, সমুদ্র, সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে বা এক বালতি জল দিলে সমুদ্রের জলের লেভেল কি পাল্টে যাবে? পাল্টাবে না, কেন কি সমুদ্রের জলের পরিমাণটা এতটা বেশি। সেরকম এখান থেকে কি হবে না, পৃথিবীতে যুক্ত করা মানে কি প্রয়োজনে পৃথিবী থেকে ইলেকট্রন নিতে পারে অথবা ইলেকট্রন দিতেও পারে। তাহলে এখানে দেখ পজিটিভ হয়েছিল, তাহলে কি হবে? পৃথিবী থেকে কিছু ইলেকট্রন এখান থেকে তারের মধ্য দিয়ে এসে এইখানে যে পজিটিভ ছিল তাদেরকে প্রশমিত করে দেবে, ঠিক আছে? তাদেরকে প্রশমিত করে দেবে। তাহলে হলো কি এখানে, যে এই যে যে আধানটা ছিল আমি বলতে পারি এই পজিটিভ চার্জটা চলে গেছে। এই যে যে চলে যাচ্ছে তার মানে কি এটা মুক্ত আধান। মানে এই যে যে আবিষ্ট আধান দুটো বলেছি না, একটা এইখানে বিপরীত আধান, আর মানে এই আধানের বিপরীত আধান এখানে, আর এই আধানের সমজাতীয় আধান এখানে। দেখ, যদি লক্ষ্য করা যায় নেগেটিভকে এই পজিটিভ কি করবে? আকর্ষণ করে রাখবে। আর এই পজিটিভকে এই পজিটিভ কি করবে? বিকর্ষণ করে দূরে সরিয়ে দিতে চাইবে। তো এই আধানটা কি হবে না, দূরের দিকে চলে যেতে চাইবে। এই জন্য আমরা এটাকে কি বলি না, মুক্ত আধান। আর এটাকে কি বলি না, বদ্ধ আধান। এটা হচ্ছে কিনা বদ্ধ আধান। মানে আবিষ্ট আধানের যেটা কাছে আছে সেটা সেটা হচ্ছে কি বদ্ধ আধান, মানে বাউন্ড চার্জ। বাউন্ড চার্জ। আর যেটা দূরে আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি মুক্ত আধান, মানে ফ্রি চার্জ। যেটা কাছে আছে সেটা হচ্ছে কি না বদ্ধ আধান, বাউন্ড চার্জ, আর যেটা দূরে আছে সেটা হচ্ছে কি ফ্রি চার্জ। এই গ্রাউন্ড করে দেওয়ার পরে আমি কি করলাম? আমি করলাম গ্রাউন্ডটাকে সরিয়ে নিলাম, ঠিক আছে? এটা 1 নম্বর স্টেপ ছিল। তারপরে 2 নম্বর স্টেপ ওটা হয়েছে। এবার কি করলাম, এটা যেমন আছে তেমন থাকলো পজিটিভ। এবার আমি কি করলাম না, গ্রাউন্ডটাকে সরিয়ে নিলাম, ঠিক আছে? গ্রাউন্ডটাকে সরিয়ে নিলাম, তাহলে কি হবে? তখনও নেগেটিভ এখানে থাকবে, কেন কি আকর্ষণ করে আছে না। আমি আর্থিংটাকে কেটে দিলাম। আর্থিংটাকে কেটে দিলে কি হবে? নেগেটিভ এখানে আছে কিন্তু নেগেটিভ এখনো যাবে না, কেন কি আকর্ষণ হয়ে আছে। এরপরে আমি কি করলাম, এই বস্তুটাকে সরিয়ে নিলাম, তাহলে এ একা হয়ে গেছে। এখন এই নেগেটিভটা এখন এর সব জায়গাতে ছড়িয়ে পড়বে, ঠিক আছে? সব জায়গাতে ছড়িয়ে পড়বে। তাহলে দেখ, আবেশের সাহায্যে আমি এই বস্তুটাকে কি আধানে আহিত করলাম? ঋণাত্মক আধানে আহিত করলাম। এটা করার জন্য কি ধরনের বস্তুকে নিয়ে আসতে হয়েছিল? ধনাত্মক আধানের আহিত বস্তুকে নিয়ে আসতে হয়েছিল। যেখানে পরিবহন পদ্ধতিতে আহিতকরণের ক্ষেত্রে আমি যদি ধনাত্মক আধানে আহিত করতে চাই
তাহলে ধনাত্মক আধানের আহিত বস্তুকে নিয়ে সে স্পর্শ করাতে হয়েছিল। ঋণাত্মক আধানের যদি আমি আহিত করতে চাই তাহলে ঋণাত্মক আধানের বস্তুকে নিয়ে এসে স্পর্শ করতে হয়েছিল, ঠিক আছে, পরিবহন পদ্ধতিতে। কিন্তু আবেশের ক্ষেত্রে উল্টো, আমি যদি ঋণাত্মক আধানে আহিত করতে চাই তাহলে আমাকে নিয়ে আসতে হবে কি ধনাত্মক আধানে আহিত বস্তুকে, ঠিক আছে। তাহলে তোরা নিজেরা কি করবি, আবেশের সাহায্যে ধনাত্মক আধানে আহিত কর কোনো বস্তুকে, মানে নিস্তড়িত বস্তুকে ধনাত্মক আধানে আহিত কর আবেশের সাহায্যে, ঠিক আছে। হ্যাঁ, ধনাত্মক আধানে আহিতকরণ আবেশ পদ্ধতিতে। স্টেপগুলো জাস্ট লিখবি। স্টেপগুলো জাস্ট ছবি এঁকে দেখাবি 1 2 3 4 করে। প্রথম কথা দেখ, এখানে ধনাত্মক আধানে আহিত করতে বলেছে আবেশ পদ্ধতির সাহায্যে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি না নিস্তড়িত বস্তু প্রথমে আছে, ধনাত্মক আধানে আহিত করতে বলেছে মানে কি আমি প্রথমে কি নিয়ে আসবো ঋণাত্মক আধানে আহিত বস্তুকে, ঠিক আছে। তাহলে এখানে হবে কি না পজিটিভ আর এখানে হবে কি নেগেটিভ, হয়ে গেল প্রথমে। এরপরে আমি কি করব, এটা হচ্ছে কি প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি হচ্ছে, এটা যেমন আছে থাকলো নেগেটিভ, একে আমি কি করব না আর্থিং করব, প্লাস আর্থিং করে দিলে কি হবে এইখান থেকে ইলেকট্রনগুলো চলে যাবে এটা দিয়ে, ঠিক আছে, ইলেকট্রনগুলো মাটিতে চলে যাবে, হয়ে গেল। এরপরে আমি কি করব না আর্থিংটাকে কি করব ডিসকানেক্ট করে দেবো, আর্থিংটাকে হচ্ছে কি কেটে দেওয়া হচ্ছে। তাহলে এখনো কিন্তু এরকম আছে, এই পজিটিভ এখানে আটকে থাকবে, কেন কি এ আছে না, এ আকর্ষণ করে রাখবে। এরপরে আমি কি করলাম একে আমি সরিয়ে নিলাম, ঠিক আছে। 4 নম্বর পদ্ধতিতে কি করলাম একে আমি দূরে সরিয়ে নিলাম, দূরে সরিয়ে নিলে কি হবে এ একা, ঠিক আছে, পজিটিভটা সব জায়গায় ছড়িয়ে পড়বে, ঠিক আছে, পজিটিভটা সব জায়গায় ছড়িয়ে পড়বে। এটা হলো আবেশের সাহায্যে আহিতকরণ পজিটিভ নেগেটিভ, কিন্তু কার ক্ষেত্রে হলো এটা ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে। ধাতুর ক্ষেত্রে এটা হলো ধাতুতে মুক্ত ইলেকট্রন আছে সেই হিসাবে এরকম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ধর আমি যদি বলি কোনো একটা ধাতব বস্তু, ধরো গোলাকারই নিচ্ছি, এই ধাতব বস্তুতে আমি যদি আধান দিই সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, ঠিক আছে, এই আধান সবসময় কি হবে না বাইরের পৃষ্ঠে থাকবে। মানে এখানে আমি নোট বলে লিখতে পারি যে পরিবাহীর আধান সর্বদা তার বাইরের পৃষ্ঠে থাকে। এর কারণ কি, বাইরের পৃষ্ঠে থাকে। ধর আমি উদাহরণস্বরূপ বললাম যে এই যে পরিবাহীটা আছে তাকে আমি ধরো এটা নিরেট পরিবাহী নিচ্ছি, তাকে আমি পজিটিভ আধান দিয়েছি, ঠিক আছে, পজিটিভ আধানে আহিত করেছি। এখন হবে কি যে পজিটিভ চার্জগুলো পরস্পরকে কি করবে বিকর্ষণ, নাকি না, পজিটিভ চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করবে। আচ্ছা, যদি দুটো চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তাহলে এরা চাইবে কি যতটা সম্ভব দূরে সরে যাওয়ার। সবচেয়ে দূরে থাকবে কখন, যদি এরা পৃষ্ঠে চলে যায়, ঠিক না, সবচেয়ে দূরে থাকবে কখন, যদি এরা পৃষ্ঠে চলে যায়। তার মানে কি হবে এদের মধ্যে সর্বোচ্চ দূরত্ব হয়ে যাবে যদি এরা সবাই পৃষ্ঠে চলে আসে, ঠিক কি না, যদি এরা সবাই পৃষ্ঠে চলে আসে। যদি নেগেটিভ দিই তাহলেও সেম হবে। তাহলে পরিবাহীর আধান সর্বদা কেন বাইরের পৃষ্ঠে থাকে, কেন কি পরিবাহীতে আধান দিলে আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করে যতটা সম্ভব দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আর সব থেকে বেশি দূরত্বে কখন থাকবে, যদি আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে যায়, পজিটিভ হোক কি নেগেটিভ হোক। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কোনো একটা পরিবাহী দিয়ে যদি আমি কোথাও আচ্ছাদন সৃষ্টি করি, তার মধ্যে যদি কোনো বস্তু থাকে বা কেউ থাকে, একে আমি যতই আধান দিই না কেন এ কি হবে আধান এর বাইরের পৃষ্ঠে থেকে যাবে,
এর ভেতরে যেই থাকুক না কেন তার উপরে কি কোনো তড়িতের প্রভাব পড়বে? পড়বে না। মানে এখানে ধরো কেউ যদি থাকে, এর উপরে কিন্তু কোনো তড়িতের প্রভাব পড়বে না। একে কি বলে? তড়িৎ পর্দা বলে। এটাকে আমরা কি বলছি না? তড়িৎ পর্দা বলছি। তাহলে তড়িৎ পর্দা কিসের নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হচ্ছে? তড়িৎ পর্দার নীতিটা হচ্ছে কি না, আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। তাহলে একটা ফাঁপা পরিবাহীর ভেতরে যদি আমি কোনো কিছু রাখি এবং ওই ফাঁপা পরিবাহীতে যদি আধান থাকেও, ওই আধান পরিবাহীর ভেতরে কোনো প্রভাব ফেলবে না। ও যেমন আছে ওর উপরে কোনো প্রভাব ফেলবে না। যেমন আমি যদি বলি যে তোরা জানিস যে বাজ পড়ছে যখন, তখন যদি কেউ ধাতব আচ্ছাদনের গাড়ির ভেতরে যদি থাকে, ওই গাড়িতে যদি বাজও পড়ে, কিন্তু ও কিন্তু দিব্যি গাড়ির ভেতরে ঠিকঠাক সুরক্ষিত থেকে যাবে। বোঝা গেল? তাহলে এইটা তড়িৎ পর্দা কিসের নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? তড়িৎ পর্দার নীতি হচ্ছে কি? নীতি হচ্ছে আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। এই নীতির উপর কিন্তু তড়িৎ পর্দাটা তৈরি করা হচ্ছে। আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, এই নীতিটার উপর প্রতিষ্ঠা করে তড়িৎ পর্দা, ইলেকট্রিক স্ক্রিন বলে, ইংরেজি হচ্ছে কিনা ইলেকট্রিক স্ক্রিন, ঠিক আছে? তড়িৎ পর্দা বা তড়িৎ আচ্ছাদনও বলে, ঠিক আছে? আচ্ছাদনও বলে, ইলেকট্রিক স্ক্রিন বা আচ্ছাদন এটাও বলে, ঠিক আছে? আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। তাহলে দেখ, আমি যদি বলি যে এখানে একটা তার, এই তারের মধ্য দিয়ে আমাকে তড়িৎ প্রবাহ করতে হবে, ঠিক না? তাহলে আধান যদি সর্বদা বাইরের পৃষ্ঠে থাকে, তাহলে আমি ফাঁপা পরিবাহী নিই আর নিরেট পরিবাহী নিই, কাজ একই, একই না? ফাঁপা পরিবাহী নিই আর নিরেট পরিবাহী নিই, কাজটা একই। কিন্তু আমরা ফাঁপা পরিবাহীর ভেতরে কেন কোর একটা রাখা হয়? কেন? কারণ কি তার যখন এতটা টানা হবে, ফাঁপা পরিবাহী হলে ছিঁড়ে যাবে। ভেতর যদি ফাঁপা হয় তাহলে কি হবে? তার টানতে গিয়ে ছিঁড়ে যাবে, এই জন্য ভেতরের কোর হিসাবে একটু মোটা রাখা হয়। না হলে কাজ কিন্তু একই, ফাঁপা পরিবাহী নিলেও যা তড়িৎ প্রবাহ হবে আর নিরেট পরিবাহী নিলেও একই হবে, ঠিক আছে? কারণ কি আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে দিয়ে যাবে। নেক্সট চলে আসবো কি, যে অধাতুর ক্ষেত্রে আবেশের সাহায্যে আহিতকরণ। হেডিং অধাতুর আবেশের সাহায্যে অধাতুর আহিতকরণ, ঠিক আছে? আবেশের সাহায্যে অধাতুর আহিতকরণ। দেখ, তোদেরকে আমি একটা পরমাণু এঁকে দেখাচ্ছি। পরমাণুর নিউক্লিয়াস এটা, ঠিক আছে? পরমাণুর নিউক্লিয়াস এটা। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, কেন কি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে। প্রোটন পজিটিভ, নিউট্রন তো নিস্তড়িত। এবারে কি এর অনেকগুলো ইলেকট্রনের কক্ষপথ আছে, এরকম আছে, তাই না? এরকম আছে, ইলেকট্রনের কক্ষপথ আছে, এরকম আছে। এবারে ধরো আমি যদি এই মানে একটাই পরমাণুর কথা বলছি, এখানে ধরো আমি যদি পজিটিভ চার্জ নিয়ে আসি, তাহলে কি হবে? তাহলে হবে কি, এইটাকে দেখতে কেমন হবে? এটা নিউক্লিয়াস যেমন আছে থাকলো, কেন কি নিউক্লিয়াসের অবস্থান কোনো চেঞ্জ হবে না, নিউক্লিয়াস যেমন আছে থাকলো। কিন্তু দেখ, এটা তো ইলেকট্রনের কক্ষপথ। তোরা কি ভাবিস যে ইলেকট্রন মানে কি একটা কণা এরকম ঘুরছে? তা না। ইলেকট্রন মানে ইলেকট্রন মেঘ, কেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়েছিস, ইলেকট্রন ক্লাউড হয়, ঠিক আছে? ইলেকট্রন কি হয়? ইলেকট্রনকে আমরা কণা হিসাবে বলছি ঠিকই, কিন্তু ইলেকট্রন হচ্ছে কি কিন্তু কোনো কণা ওই রকম নয়। সম্ভাবনা হতে পারে যে এই সময়ে এই রকম জায়গাতে এর ঘনত্ব বেশি হবে, ঠিক আছে? তাহলে কি হবে? দেখ, এখানে যদি আমি পজিটিভ নিয়ে আসি, তাহলে কি হবে যে ইলেকট্রনের কক্ষপথটা হয়ে যাবে এরকম, প্রথম কক্ষপথটা হয়ে যাবে এরকম করে, মানে ইলেকট্রনটা এই দিকে থাকার প্রবণতা থাকবে। দ্বিতীয় কক্ষপথটা হয়ে যাবে এরকম করে, মানে ইলেকট্রনের থাকার প্রবণতাটা এই জায়গার দিকে হবে বেশি, ওই দিকে নয়। বুঝতে পারছিস কি বলতে চাইছি? তার মানে আমি যদি দেখি যে পরমাণুর, যদি বলি যে এই পরমাণুর
প্রোটনগুলো মানে পজিটিভটা এই সাইডের দিকে থাকছে আর নেগেটিভের ঘনত্বটা এই সাইডে হয়ে যাচ্ছে এরকম। একে কি বলে? তড়িৎ দ্বিমেরু বলে। পোলার আর নন পোলার ছিল না? পোলার আর নন পোলার ছিল তো কেমিস্ট্রিতে। এটা কি হলো না, এই পরমাণুটা এখন আমি এরকম করে ভাবতে পারি যে এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ। আচ্ছা, আগে এটা কি ছিল? আগে এটা ছিল নন পোলার। নন পোলার মানে কি? নন পোলার মানে এর পজিটিভের সেন্টার যেটা, নেগেটিভেরও সেন্টার একই জায়গায়, ধনাত্মক এবং ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র একই জায়গায়। এখন এই আধান নিয়ে আসার জন্য কি হয়েছে, ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র এদিকে হয়েছে, ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র এদিকে হয়েছে। মানে এই পরমাণুটা কি হয়ে গেছে না, মেরুবর্তী হয়ে গেছে, ঠিক আছে, পোলারাইজড হয়ে গেছে। আগে ছিল আগে ছিল কি অমেরুবর্তী, এখন হয়ে গেছে কিনা মেরুবর্তী। অমেরুবর্তী মানে কি, ধনাত্মক, দেখ ধনাত্মকের কি হচ্ছে এইটাই সেন্টার, আবার ঋণাত্মক গুলো যদি এরকম বৃত্তপথে ঘোরে বা মানে হচ্ছে কি গোলকের হিসাবে ঘোরে, তাহলে কি হবে, তারও সেন্টার কি হবে, এখানেই হবে। তাহলে ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র, ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র একই জায়গায় ছিল, মানে অমেরুবর্তী হয়েছিল। যেই আমি এটা নিয়ে এসেছি তখন কি হয়েছে, ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র এবং ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র দুটো আলাদা আলাদা বিন্দুতে হয়ে গেছে, মানে পরমাণুটা কি হয়ে গেছে, মেরুবর্তী হয়ে গেছে। তাহলে এইটা যে হলো একে বলে কি না, পরমাণুর পরমাণুর মেরুবর্তীকরণ হবে এইখানে। কোন ক্ষেত্রে? অধাতুর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আবেশের সাহায্যে অধাতুর আহিতকরণের ক্ষেত্রে কি হবে না, পরমাণুর মেরুবর্তীকরণ হবে, মানে কি পোলারাইজেশন অফ অ্যাটম হবে, পোলারাইজেশন অফ অ্যাটম হবে, পরমাণুর মেরুবর্তীকরণ হবে। এবার আমি একটা পরমাণুর ক্ষেত্রে মেরুবর্তীকরণ দেখিয়েছি, একটা ধাতুতে নিশ্চয়ই একটা পরমাণু নেই, অনেক পরমাণু আছে, সেগুলো একসঙ্গে কিভাবে মেরুবর্তীকরণ হবে, তার এফেক্ট কেমন পড়বে সেটা ছবি এঁকে বলছি। এই মেরুবর্তীকরণকে বুঝতে পারিসনি বল? প্রথমে ছিল ধনাত্মক এবং ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র এক জায়গায়, মানে অমেরুবর্তী হয়েছিল, অমেরু, ঠিক আছে, ঠিক আছে, কোনো মেরু নেই, ঠিক আছে। আর পরে কি হয়েছে, ধনাত্মক এবং ঋণাত্মক আধান বন্টন কেন্দ্র দুটো আলাদা বিন্দুতে হয়ে গেছে। আচ্ছা টোকা হয়েছে, আচ্ছা সময় দিচ্ছি একটু। এবার আমি ওই অধাতুকে আবেশের সাহায্যে আহিতকরণ করছি কিভাবে, দেখ। ধর একটা অধাতু এরকম আছে, আমি যদি এইখানে ধনাত্মক আধানে আহিত বস্তুকে নিয়ে আসি, তাহলে কি হবে, এর প্রত্যেকটা পরমাণু কি হবে, মেরুবর্তীকরণ হবে। কিরকম হবে, একটা পরমাণু প্রথমটা যদি আমি দেখি এইরকম, এইদিকে হয়ে যাবে নেগেটিভ, এদিকে হবে পজিটিভ, হ্যাঁ কি না? যে পরমাণুটা আগে নেগেটিভ আর পজিটিভ একই বিন্দুতে ছিল বন্টন কেন্দ্র, সে এখন এরকম হয়ে যাবে, হবে কি না? হবে। আমি পুরোটা ওরকম করে দেখাচ্ছি না, এরকম করে দেখালে কি হচ্ছে, দেখ এটা হয়ে যাবে, আবার একটা পরমাণু এখানে এরকম করে হলো, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ এরকম করে হচ্ছে, হ্যাঁ কি না বল? আচ্ছা, এই পরমাণুটার ক্ষেত্রেও মেরুবর্তীকরণ হবে, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ এরকম করে হচ্ছে, এখানেও হবে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ এরকম করে প্রত্যেকটা পরমাণুর মেরুবর্তীকরণ হবে, ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখ কি হচ্ছে, এইখানে এর পজিটিভ আর এর নেগেটিভ পরস্পরকে কি করবে, প্রভাবটাকে ক্যান্সেল করে দেবে। এর পজিটিভ এর নেগেটিভ, এর পজিটিভ এর নেগেটিভ, এর পজিটিভ এর নেগেটিভ, এরা কি করবে, পরস্পরের প্রভাবকে ক্যান্সেল করে দেবে। আবার এই সাইডের পজিটিভ এই সাইডের নেগেটিভ, এর পজিটিভ এর নেগেটিভ, এরা কি করবে, পরস্পরকে প্রভাবটাকে মানে হচ্ছে ক্যান্সেল করে দেবে বা প্রশমিত করে দেবে। তাহলে প্রভাব থাকবে কার, এই দিকে থেকে যাবে কি নেগেটিভ গুলো, আর ওই দিকে থেকে যাবে পজিটিভ গুলো। বুঝতে পেরেছিস? এবার মাঝের গুলো কি হবে, পরস্পরকে প্রশমিত করে দেবে, এটা। তাহলে থেকে যাবে কি, এইদিকে নেগেটিভ ওইদিকে পজিটিভ।
হুম, কেমিস্ট্রি পড়া হচ্ছে। তাহলে আবেশের সাহায্যে আহিতকরণ হলো, এখানে এখানে কি হচ্ছে না, ধাতুর আহিতকরণ করেছি, অধাতুর আহিতকরণ করেছি। এবার একটা প্রশ্ন হয়, সেই প্রশ্নটা হচ্ছে কি, একটা ফাঁপা গোলকের ভেতরের পৃষ্ঠে কিভাবে আধান রাখা যেতে পারে। ঠিক আছে, একটা ফাঁপা গোলকের ভেতরের পৃষ্ঠে আধান রাখা যেতে পারে কিভাবে। ধরো এটা ফাঁপা গোলক, ফাঁপা গোলকে যদি আধান দিই তাহলে আধান তো বাইরেই থাকবে, কিন্তু কি এমন পদ্ধতি মানে অবলম্বন করলে এর ভেতরে আধান রাখা যেতে পারে। ধরো বললো যে এর ভেতরে ঋণাত্মক আধান রাখতে হবে, তখন একটা পদ্ধতি হলো যে এইখানে একটা ছোট ছিদ্র করে একটা সুতোর সাহায্যে, আচ্ছা ভেতরে কোন আধান রাখতে বলেছি, ঋণাত্মক, তাহলে এই বলটাকে কি করতে হবে না, পজিটিভ আধানে আহিত এরকম একটা বল এর ভেতরে প্রবেশ করাতে হবে। ঠিক আছে, করালে কি হবে, এই পজিটিভের জন্য এখানে ভেতরে হবে কি নেগেটিভ আবিষ্ট হবে, আর এই গোলকের বাইরে কি হবে, পজিটিভ। প্রথমে বাইরে কি হবে, পজিটিভ। এবার আমি কি করব, যে বাইরেরটাকে যদি আমি গ্রাউন্ড করে দিই, এটাকে যদি আমি গ্রাউন্ড করে দিই, তাহলে কে মাটিতে চলে যাবে, পজিটিভ, পজিটিভ মাটিতে চলে যাবে। তাহলে পজিটিভ মাটিতে চলে যাবে, এখন তাহলে কি হবে, এর ভেতরে থেকে যাবে নেগেটিভ, এর ভেতরে থেকে যাবে নেগেটিভ। তাহলে এইভাবে কি হবে না, একটা গোলকের ভেতরে আমরা আধান রাখতে পারি। বোঝা গেল। তাহলে এখানে লিখছি কি, একটি ফাঁপা পরিবাহী গোলকের অভ্যন্তরে আধান রাখার উপায়, বা কিভাবে আমরা রাখতে পারি পদ্ধতিটা। ঠিক আছে, আগে কি যখন মানে লং কোশ্চেন হতো তখন পদ্ধতি লিখতে হতো, এখন কি বলতে পারে বড় জোর এইরকম কথাগুলো 4টে স্টেটমেন্টে দিয়ে দিতে পারে। ঠিক আছে, 4টে স্টেটমেন্টে দিয়ে দিতে পারে। হলো। আচ্ছা এবার যে নেক্সট টপিক বলছি সেটা হলো কি, স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র। দেখ নাম শোন আগে, তোদেরকে আমি যদি বলি যে অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র মানে কি, বীক্ষণ যন্ত্র মানে দেখা যায় যাতে, বীক্ষণ মানে দেখা। ঠিক আছে, অণুবীক্ষণ যন্ত্র মানে কি, ক্ষুদ্র জিনিস যেটাতে দেখা যায়। এখানে বলা হয়েছে কি না, তড়িৎ বীক্ষণ যন্ত্র মানে কি, তড়িৎকে দেখা যায় নয়, তড়িৎ আছে কিনা মানে আধানে আহিত কিনা, বা যদি আধানে আহিত থাকে তাহলে সেটা পজিটিভ না নেগেটিভ, এটাই। আর সামনে লেখা আছে কি, যে স্বর্ণপত্র মানে কি, সোনার পাত লাগানো আছে। তাহলে হেডিং দিবি কিনা, স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র, স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র, গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ, গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ। ঠিক আছে, স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র মানে একটা যন্ত্র যেখানে কিন্তু সোনার পাত থাকবে। ঠিক আছে, সোনার পাত ব্যবহার করার কারণ হচ্ছে কিনা, সোনাকে পিটিয়ে খুব পাতলা পাতে পরিণত করা যায়। ঠিক আছে, আমাদের এখানে দরকার কিন্তু দুটো ধাতুর পাত, তবে অনেক সময় অ্যালুমিনিয়ামের পাত নিয়েও করা যেতে পারে। ঠিক আছে, বাড়িতে বানাতে পারিস, বাড়িতে গিয়ে বলবি সোনার পাত দাও, ঠিক আছে বানাবো, তখন দেখবি সোনার পাতের বদলে তোদেরকে পাত বানিয়ে দিয়েছে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের পাত নিয়ে বড় জোর করা যেতে পারে। আচ্ছা, যন্ত্রটা যেভাবে দেখতে হচ্ছে, এরকম একটা কাঁচের বক্স। ঠিক আছে, এরকম একটা কাঁচের বক্স, যার নিচেরটা কিন্তু ধাতব। ঠিক আছে, ধাতব ভূমি, ধাতব ভূমি মানে ভেতরটা হচ্ছে মানে নিচেরটা হচ্ছে ধাতব ভূমি। এইখানে হচ্ছে কিনা একটা কর্কের ছিপির মতো করা আছে, এটা কর্কের ছিপি, কর্ক আছে এখানে। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে না, একটা ধাতব দণ্ড, এই ধাতব দণ্ড আছে এখানে, আর এখানে আছে কিনা ধাতব চাকতি একটা দিয়েছে এরকম করে। ঠিক আছে, ধাতব চাকতি এটা। এইখানে কি করা আছে না, দুটো সোনার পাত লাগানো আছে এরকম করে, দুটো সোনার পাত লাগানো আছে। ঠিক আছে, এরকম দেখতে যন্ত্রটা। ঠিক আছে, এবার কথা হলো যে এইখানে
এইখানে কিছু না জল শোষক পদার্থ রাখা হয়, জল শোষক পদার্থ, জল শোষক পদার্থ, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। কেন জল শোষক পদার্থ রাখা হয়? কেন কি জলীয় বাষ্প তড়িৎ পরিবহন করে, ঠিক আছে, জলীয় বাষ্প তড়িৎ পরিবহন করে। এখানে আমরা কিসের পরীক্ষা করছি? তড়িতের পরীক্ষা করছি, ঠিক আছে। যদি এখানে জলীয় বাষ্প ভেতরে থাকে তাহলে কি হবে, ধরো এই দুটো পাতের মধ্যে যে আধান আছে সেই আধানটা কি হবে, জলীয় বাষ্পের মাধ্যমে কি হবে, পরিবাহিত হয়ে যাবে, একটা থেকে আরেকটা হয়ে যাবে। তো সেটা যাতে না হয় এই জন্য এখানে কি করতে হবে না, জল শোষক পদার্থ রাখা হয়েছে, যাতে কি হয় এর ভেতরের বাতাসটা কি হয়, শুষ্ক থাকে, ঠিক আছে। তোরা এখানে শর্ট হিসাবে লিখতে পারিস যে স্থির তড়িৎ সংক্রান্ত পরীক্ষা কোন সময়ে করা যেতে পারে ভালো, শীতকাল না বর্ষাকাল? শীতকালে, ঠিক আছে। কেন কি শীতকালে কি হবে, শীতকালে জলীয় বাষ্প থাকবে না বায়ুতে, এটা কি হবে, শুষ্ক থাকে। তাহলে আমরা লিখতে পারি যে স্থির তড়িৎ সংক্রান্ত পরীক্ষা, স্থির তড়িৎ সংক্রান্ত পরীক্ষা শীতকালে, শীতকালে করা হয়, বর্ষাকালে নয়। কারণ কি না, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প থাকে যা যা তড়িৎ পরিবাহী। আমি পরীক্ষা করতে চাইছি, মাঝে জলীয় বাষ্প এসে কি করবে, আধানটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে দেবে, ফলে পরীক্ষাটা ঠিকঠাক হবে না, এই জন্য শীতকালে করা হয়। আর এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের মধ্যেও এই একই উত্তর, যে জল শোষক পদার্থ রাখা হচ্ছে কেন কি ভেতরে যাতে জলীয় বাষ্প না থাকে। এবার আমি দেখব কি যে বস্তুটা আহিত না অনাহিত। প্রথম এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কি দেখব, আহিত না অনাহিত। প্রথমে দেখ, প্রথমে যদি এটাতে কোনো আধান না থাকে তাহলে পাত দুটো কি হবে, পরস্পরের একদম গায়ে গায়ে থাকবে, ঠিক আছে, লেগে থাকবে পাত দুটো, ঠিক আছে, পাত দুটো দুজনের একদম গায়ে গায়ে লেগে থাকবে। এবারে ধরো আমি কোনো আহিত বস্তুকে, মানে কোনো বস্তুকে ধরো নিয়ে এসে এটাতে স্পর্শ করালাম, যদি এটা ধনাত্মক আধানে আহিত হয় তাহলে কি হবে, পরিবহন পদ্ধতিতে এটাও পুরো ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে, হ্যাঁ কি না? মানে ইলেকট্রন এই ধাতু থেকে আসবে, ওখানে যাবে, এগুলো তো বলেই দিয়েছি। আচ্ছা, এই দুটো পাতও কি হবে, ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। এখন এই দুটো পাত যখন ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে তখন কি হবে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে, ফলে কি হবে, পাত দুটো পরস্পর থেকে দূরে সরে যাবে, এরকম। বোঝা গেল কিনা বল? পাত দুটো পরস্পর থেকে দূরে সরে গেল, হলো। আচ্ছা, যদি নেগেটিভ নিয়ে আসতাম তাতেও হতো, বিকর্ষণ হতো। তাহলে কি হচ্ছে, আমি যদি কোনো স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র প্রথমে পাত দুটো কি হয়, পাত দুটো কি হয় না নিমিলিত থাকে, নিমিলিত বলতে কি গায়ে গায়ে থাকে। এরপরে আমি কোনো একটা বস্তুকে নিয়ে এলে যদি পাত দুটো উন্মিলিত হয়, মানে পরস্পর থেকে দূরে সরে যায়, তাহলে আমি বলবো যে যে বস্তুটাকে নিয়ে এসেছি সেটা আহিত বস্তু, ঠিক আছে, আহিত বস্তু। এবারে কি এই আহিত বস্তুটা এখন ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে এটাকে কি লিখতে হবে যে কোনো বস্তুকে স্বর্ণপত্রর এই ধাতব পাতে যদি স্পর্শ করালে যদি পাত দুটো উন্মিলিত হয় তাহলে সেটা আহিত বস্তু বলে লেখার দরকার নেই, বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবারে আমি দেখব কি না এটা ধনাত্মক আধানে আহিত না ঋণাত্মক আধানে আহিত। আচ্ছা, এটা বোঝার জন্য, কোনো বস্তু ধনাত্মক আধানে আহিত না ঋণাত্মক আধানে আহিত এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, আগে থেকে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে আহিত করে রাখতে হবে, এবং সেটা আমি জানি যে কোন আধানে আহিত আছে, ঠিক আছে। মানে কি হবে, ধর আমি বললাম যে আগে থেকে এটা ধনাত্মক আধানে আহিত আছে, আমি জানি। এবার আমি একটা বস্তুকে নিয়ে এসেছি, সেটা কেমন হচ্ছে সেটা দেখবো, ঠিক আছে। ধর আমি যাকে নিয়ে এসেছি সে নিজেই ধনাত্মক, সে নিজেই ধনাত্মক, তাহলে কি হবে,
আরো ধনাত্মক আধানে বেশি পরিমাণে আহিত হয়ে যাবে, হ্যাঁ কি না? যা ছিল ছিল আরো ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে, মানে কি হবে, এ আরো বেশি করে বিকর্ষণ হয়ে যাবে। মানে এর কি হবে না, পাত দুটোর মানে পাত দুটো আরো কি করবে, দূরের দিকে সরে যাবে। তাহলে এখানে দেখ আমি লিখলাম, এটা লিখছি, এটা কি লিখছি, যে ধনাত্মক আধানে আধানে আহিত স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ, এটা লিখবি, স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রে যন্ত্রের ধাতব পাতে, যন্ত্রের স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রের ধাতব পাতে, ঠিক আছে, ধাতব পাতে কোনো বস্তুকে স্পর্শ করালে যদি স্বর্ণপত্র দুটি আরো বেশি করে উন্মিলিত হয় তবে ওই বস্তুটি কোন আধানে আহিত হবে, ওই বস্তুটি ধনাত্মক আধানে আহিত হবে। কেন কি, আগে থেকে ধনাত্মক আধানে আহিত ছিল, ওই বস্তুটি ধনাত্মক আধানে আহিত। কি লিখেছি, ধনাত্মক আধানে আহিত স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রের, মানে আগে থেকে ধনাত্মক আধানে আহিত আছে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র, ধনাত্মক আধানে আহিত স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রের ধাতব পাতে কোনো বস্তুকে স্পর্শ করালে যদি যদি স্বর্ণপত্র দুটি আরো বেশি করে উন্মিলিত হয় তবে ওই বস্তুটি ধনাত্মক আধানে আহিত, আরো বেশি করে উন্মিলিত হচ্ছে। যদি আমি এইখানটায় ধরো ঋণাত্মক আধানের কোনো বস্তু এখানটায় স্পর্শ হয়ে যায়, ঋণাত্মক, তাহলে কি হবে, এখান থেকে কিছু ইলেকট্রন যাবে, গিয়ে কি করবে, ধনাত্মক আধানকে কিছু কিছু কমিয়ে দেবে, কমালে কি হবে, এর এই উন্মিলিতটা কমে যাবে, ঠিক আছে। তাহলে উন্মিলিত কমে গেলে তাহলে কোন আধানে আইতে হবে, বিপরীত আধানের যেটা, ঠিক আছে। আরো একটা জিনিস, যদি এটা নিস্তড়িত হয়, এটা না নিস্তড়িত যদি হয় তাহলে কি হবে, এ ধনাত্মক আধানে আইত, তো মানে কি এর ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে নিস্তড়িত থেকে কিছু ইলেকট্রন আসবে, তাতে করে ওই ধনাত্মক কমে যাবে। তার মানে যদি স্বর্ণপত্র দুটি কাছে চলে আসে তাহলে কিন্তু দুটো সম্ভাবনা হবে, হতে পারে ঋণাত্মক অথবা নিস্তড়িত, ঠিক আছে। তাহলে কি বলছি, স্বর্ণপত্র দুটি যদি কাছে চলে আসে বা উন্মিলিত কমে যায়, কাছে চলে আসে লিখছি, কাছে চলে আসে, তবে বস্তুটি ঋণাত্মক আধানে আহিত অথবা নিস্তড়িত, তবে বস্তুটি ঋণাত্মক আধানে আহিত অথবা নিস্তড়িত। বোঝা গেল কিনা বলে এই কথাটা, বোঝা গেছে? এই কথাগুলোকে আমি উল্টো করেও লিখতে পারি, কেমন, ঋণাত্মক আধানে আহিত কোনো স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রে ধাতব পাতে কোনো বস্তুকে স্পর্শ করালে যদি স্বর্ণপত্র দুটি আরো বেশি করে উন্মিলিত হয়, তাহলে দেখ যদি ঋণাত্মক আধানে থাকে তাহলে ওটাও হবে কি ঋণাত্মক, আর যদি স্বর্ণপত্র দুটি কাছে চলে আসে তবে বস্তুটি হবে কি না ঋণাত্মক ছিল, আচ্ছা ঋণাত্মক ছিল ঋণাত্মক হবে, তাই না, হ্যাঁ, তাহলে যদি কাছে চলে আসে তাহলে কি হবে, ধনাত্মক বা নিস্তড়িত হবে। বুঝা গেছে? তার মানে কি, যদি স্বর্ণপত্র দুটির মানে হচ্ছে বিকর্ষণ আরো বেড়ে যায় তাহলে বলবো কি সমজাতীয় আধানে আহিত, আর যদি বিকর্ষণ কমে যায় তাহলে বলবো কি বিপরীত আধানে আহিত অথবা অনাহিত। তাহলে এখানে সেই যে আমরা বলেছিলাম না যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ, এখানেও ঠিক তাই, স্বর্ণপত্র দুটির বিকর্ষিত হওয়াটা তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। মানে কি, বিকর্ষিত হওয়া মানে আমি বুঝবো কি যে হ্যাঁ সমজাতীয় আধানে আহিত, আর আকর্ষিত হওয়া মানে মানে কাছে চলে আসা মানে কি হবে, বিপরীত আধানে আহিত অথবা অনাহিত, ঠিক আছে, নিস্তড়িত।
এতটা গেল। এবার নেক্সট পার্ট হচ্ছে কি আধান ঘনত্ব। ঠিক আছে, আধান ঘনত্ব। আধান ঘনত্ব হচ্ছে কিনা চার্জ ডেনসিটি। আধান ঘনত্ব চার্জ ডেনসিটি কি কি হতে পারে? 1 নম্বর রৈখিক আধান ঘনত্ব। রৈখিক আধান ঘনত্ব যাকে আমরা ল্যামডা দিয়ে লিখি, ল্যামডা। রৈখিক আধান ঘনত্ব কি বলছে না একক দৈর্ঘ্যে কত আধান আছে। রৈখিক আধান ঘনত্ব মানে কি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ। একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ হয়েছে, একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ। আমি যদি বলি কোনো পরিবাহীর একটা ছোট্ট অংশ ডিএল, তাতে যদি ডিকিউ আধান থাকে, তাহলে আমি কি বলতে পারি? ল্যামডা সমান ডিকিউ বাই ডিএল। এর একক কি হয়ে যাবে? সিজিএস একক যদি বলি, সিজিএস একক স্ট্যাট কুলম পার সেন্টিমিটার, এসআই একক কুলম পার মিটার। যদি বলি এর মাত্রা, ঠিক আছে, আধানের রৈখিক আধান ঘনত্ব ল্যামডা এর মাত্রা যদি বলি, তাহলে কি হবে? আধানের মাত্রা আইটি বাই দৈর্ঘ্য এল, দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে কি হবে? এল টু দি পাওয়ার -1 আইটি। এল টু দি পাওয়ার -1 আইটি। রৈখিক আধান ঘনত্ব বলেছি। রৈখিক আধান ঘনত্ব মানে কি একক দৈর্ঘ্যে আধান। তার একক হচ্ছে কি না সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ট্যাট কুলম পার সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি মিটার পার, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি কুলম পার মিটার। আর মাত্রা কি হচ্ছে এল টু দি পাওয়ার -1 আইটি। এরপরে আসবে কি আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, আধানের তলমাত্রিক ঘনত্ব 2 নম্বর। আধানের তলমাত্রিক ঘনত্ব মানে সারফেস চার্জ ডেনসিটি যাকে বলে, সেটা ছিল কি লিনিয়ার চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি একে আমরা কিভাবে লিখি? যে সিগমা দিয়ে। সিগমা এটা কি না একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ, একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ সারফেস চার্জ ডেনসিটি। যদি বলি যে আমি এখানে একটা ওই ক্ষেত্রফল আছে, যার একটা ছোট ক্ষেত্রফল আমি নিলাম কত না ডিএস, সারফেস মানে এরিয়া, তাতে করে আধান আছে কত না ডি কিউ, তাহলে আমি কি লিখবো এখানে? সিগমা সমান ডি কিউ বাই ডিএস। কোথাও কোথাও ডিএও লেখে হয়েছে। এর সিজিএস একক কি হবে? সিজিএস একক স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ কি না? স্ট্যাট কুলম পার সেমি স্কোয়ার। এসআই একক কি হয়ে যাবে? কুলম পার মিটার স্কোয়ার। বোঝা যাচ্ছে? এসআই একক কি হবে? কুলম পার মিটার স্কোয়ার। এগুলো খুব সহজ জিনিস, এই জন্য তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি। মাত্রা কি হবে? আধানের মাত্রা আইটি, ক্ষেত্রফলের মাত্রা দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে কি হবে? এল টু দি পাওয়ার -2 আইটি। আধানের তলমাত্রিক ঘনত্ব হয়েছে এবং তার একক মাত্রা লিখে দিয়েছি। নেক্সট আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। আধানের আয়তন মাত্রিক ঘনত্ব মানে কি হচ্ছে? ভলিউম চার্জ ডেনসিটি যাকে বলে,
ভলিউম চার্জ ডেনসিটি, একে আমরা কি দিয়ে প্রকাশ করি? রো দিয়ে, রো। ঠিক আছে, এ কি হবে? একক আয়তনে আধানের পরিমাণ, একক আয়তনে আধানের পরিমাণ। আধানের পরিমাণ, ঠিক আছে। কোথাও ধরো এটা হচ্ছে কি কোনো একটা বস্তু আছে এখানে, এটাতে একটা ছোট্ট আয়তন আছে ডিভি, তাতে করে আধান আছে ডি কিউ, তাহলে রো আমি লিখবো কত না? ডি কিউ বাই ডিভি। একক মাত্রাগুলো নিজেরাই লিখে ফেল। ধরো যদি আমি বলি একটা গোলকে কিউ আধান দেওয়া হয়েছে এবং তার ব্যাসার্ধ কত আর, ঠিক আছে, পরে দেখে নিবি, এটা বুঝলে, পরে দেখে নিবি, বোঝা যাবে, অসুবিধা নেই। একটা গোলক, এই গোলকে কত আধান দেওয়া হয়েছে? কিউ আধান, ঠিক আছে, এই গোলকে কিউ আধান দেওয়া হয়েছে এবং এর ব্যাসার্ধ, তোর কোনো টিউশন আছে নাকি? তাহলে তো কোনো সমস্যা নেই, একই। এখানে ধরো এর ব্যাসার্ধ আর, তাহলে এর যদি আমি আধানের তলমাত্রিক ঘনত্ব বলি তাহলে কত লেখা উচিত? কিউ বাই একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার, বোঝা গেল? এই গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাহলে কি হচ্ছে? সিগমা এখানে হচ্ছে কত না? কিউ বাই 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা হলো একটা। এবারে একটা অঙ্ক আছে তোদের হটসে আছে খুব সম্ভবত, সেই অঙ্কটা হলো যে সেই অঙ্কটা হচ্ছে যে এখানে একটা ফাঁপা গোলক আছে, এর ভেতরে এবং বাইরের, এর ভেতরের পৃষ্ঠের ব্যাসার্ধ আর1 এবং বাইরের পৃষ্ঠের ব্যাসার্ধ আর2। ভেতরের হচ্ছে কি আর1 এবং বাইরের ব্যাসার্ধ হচ্ছে কত না? আর2, ঠিক আছে, ক্লিয়ার? আর কথা হলো যে এর কেন্দ্রে আছে স্মল কিউ আধান, আর এই গোলকটাতে আধান দেওয়া হয়েছে ক্যাপিটাল কিউ, ঠিক আছে। এবার করতে, দরজাটা বন্ধ করে দাও। এবারে এখানে কি বলতে চাইছে যে ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব এবং বাইরের পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব, দুটোর আধানের তলমাত্রিক ঘনত্ব বার করতে হবে। কি করে করব? দুটোর আধানের তলমাত্রিক ঘনত্ব বার করতে বলছে, মানে কি, দেখ প্রথমে কি হবে, দেখ এটা কিন্তু পুরোটা ধাতব, ঠিক আছে, এটা হচ্ছে এইখানে ধাতু আছে, ভেতরটা ফাঁপা এরকম আছে। আমাকে বল ভেতরে কিন্তু আধান আছে, সেই যে সুতোর সাহায্যে ঝুলিয়েছিলাম না, সেরকম ব্যাপার হয়ে গেছে, ঠিক না? সুতোর সাহায্যে যে ভেতরে একটা ছোট গোলককে প্রবেশ করেছিলাম সেরকম। তাহলে আমি যদি দেখি ভেতরে কত আধান আবিষ্ট হবে বলতো? মাইনাস কিউ, কেন কি কেন্দ্রে যদি প্লাস কিউ থাকে তাহলে এর ভেতরে কি হবে? মাইনাস কিউ, মাইনাস কিউ। আর বাইরে কি হবে? প্লাস কিউ, বাইরে কি হবে? প্লাস কিউ। কিন্তু দেখ এমনিতে এই গোলকটাতে আগে থেকে প্লাস বড় কিউ আধান দেওয়া ছিল, প্লাস ক্যাপিটাল কিউ যে আধানটা, এটা কিন্তু গোলকের বাইরেই ছিল আগে থেকে, ছিল কি না? আর আবেশের জন্য কি হচ্ছে? ভেতরে মাইনাস কিউ, বাইরে প্লাস কিউ। তাহলে এখন যদি আমি বলি বাইরে মোট কত হয়ে যাচ্ছে? বাইরে মোট হয়ে যাচ্ছে কি ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ, আর ভেতরে কত হচ্ছে না? মাইনাস স্মল কিউ। তাহলে ভেতরের যে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে সেটা কত হবে না? মাইনাস স্মল কিউ বাই 4 পাই আর1 স্কোয়ার, আর বাইরে হয়ে যাবে স্মল কিউ প্লাস ক্যাপিটাল কিউ বাই 4 পাই আর2 স্কোয়ার। বুঝতে পেরেছিস কেন? আরেকবার বলছি, আরেকবার বলছি, কি বলছে যে এটা একটা ফাঁপা গোলক, এই গোলককে ক্যাপিটাল কিউ আধান দেওয়া হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে ক্যাপিটাল কিউ পুরো আধানটা বাইরে চলে যাবে, ঠিক আছে, যেহেতু ওটা হচ্ছে কি ধাতব গোলক। আর এর কেন্দ্রে কি আছে? স্মল কিউ আধান আছে, এর কেন্দ্রে কি আছে? স্মল কিউ আধান আছে।
এই স্মল কিউ আধানটার জন্য আবেশ হবে, আবেশের জন্য কি হবে, ভেতরে হবে মাইনাস কিউ, বাইরে হবে প্লাস স্মল কিউ। তাহলে ভেতরে এই যে গোলকটার ভেতরের পৃষ্ঠে আধান কত হচ্ছে না মাইনাস স্মল কিউ, আর বাইরের পৃষ্ঠে আধান কি হচ্ছে প্লাস ক্যাপিটাল কিউ আর প্লাস স্মল কিউ। বুঝা গেল? তাহলে ভেতরে আধান কত হচ্ছে না মাইনাস কিউ, আর বাইরে মোট কত না ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ। তাহলে ভেতরে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে না মাইনাস স্মল কিউ বাই 4πr1², আর বাইরে হবে কত না স্মল কিউ প্লাস ক্যাপিটাল কিউ বাই 4πr2²। এখন এটাকে তোরা যতটা মনে রাখতে পারবি ততটা ভালো, যে এটা একটা ছোট গোলক যার ব্যাসার্ধ কত স্মল আর, ঠিক আছে? এটা হচ্ছে কি ছোট, ধরো এটা জলবিন্দু, আমি বলছি জলবিন্দু হতে পারে বা আধানের বিন্দু হতে পারে, জলবিন্দু। এরকম যদি n সংখ্যক জলবিন্দু মিলে যায় তাহলে একটা বড় জলবিন্দু হবে। এই বড় জলবিন্দুর ব্যাসার্ধ কত হবে, এই বড় জলবিন্দুর ব্যাসার্ধ হয়ে যাবে n⁻⁴ স্মল আর। এটা যতটা মনে রাখতে পারবি তত ভালো। কি করে আসছে যদি বলি, মেন কিন্তু মনে রাখতে হচ্ছে এটা কি করে মনে রাখতে হবে, কি করে আসছে যদি আমি বলি, দেখ ছোট জলবিন্দুর আয়তন কত 4/3 পাই স্মল আর কিউব, হ্যাঁ কি না? এরকম কতগুলো জলবিন্দু n সংখ্যক, তাহলে n সংখ্যক জলবিন্দুর আয়তন সমান বড় জলবিন্দুর আয়তন, আমি ধরে নিলাম বড় জলবিন্দুর ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর, তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এখান থেকে 4/3 পাই 4/3 পাই গেল, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল কত আর কিউব সমান n r টু দি পাওয়ার 3 স্মল আর টু দি পাওয়ার 3। তাহলে ক্যাপিটাল আর হয়ে যাবে কত, কিউবটা ওই সাইডে গেলে কি হবে n এর পাওয়ারে 1/3, আর r এর পাওয়ারে কি হবে 3/3, মানে কিছু থাকবে না আর 1, r এর পাওয়ার 1 হয়ে যাবে। এইটা মনে রাখতে হচ্ছে। এটা তোরা না নিউক্লিয়াস চ্যাপ্টারেও পাবি। নিউক্লিয়াস চ্যাপ্টারে কি আছে, নিউক্লিয়াস চ্যাপ্টারে ওখানে কি আছে জানিস তো, যে পরমাণুর নিউক্লিয়াসে কে কে থাকে, প্রোটন আর নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে কে কে থাকে, প্রোটন আর নিউট্রন। ওখানে প্রোটনের ব্যাসার্ধ নিউটনের ব্যাসার্ধকে প্রায় সমান, প্রোটনের যা ব্যাসার্ধ নিউটনের তা ব্যাসার্ধ প্রায় সমান, এবং ওই প্রোটন আর নিউটনের ব্যাসার্ধকে r0 ধরা হয়। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে মোট প্রোটন আর নিউট্রন সংখ্যাকে কি বলে, ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা কি দিয়ে লিখি, a দিয়ে। তাহলে এখানে যেমন ছিল না n সংখ্যক, তার মানে ওখানে কি হচ্ছে a সংখ্যক। তাহলে কি হবে a⁻1/3 ইন্টু একটা প্রোটনের ব্যাসার্ধ বা একটা নিউটনের ব্যাসার্ধ সমান নিউক্লিয়াসের ব্যাসার্ধ, মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান ভর সংখ্যা ⁻1/3 ইন্টু r0। যেহেতু লেন্দি কোশ্চেন হবে পরের পার্টে সেকেন্ড সেমিস্টারে, এটার প্রমাণ দিলেও দিতে পারে 3 মার্কসে। এটা আমরা নিউক্লিয়াস চ্যাপ্টার দেখবো, মানে আমি এখানে বললাম এই কারণে যে জিনিস দুটোর কনসেপ্ট কিন্তু সেম, একই, ঠিক আছে? যে n সংখ্যক গোলক যদি একত্রিত হয় তাহলে যে বড় গোলকটা হবে তার যে ব্যাসার্ধ সেটা এরকম হবে, আর এখানেও পরমাণু নিউক্লিয়াসের ক্ষেত্রেও তাই একই। ঠিক আছে, এই পর্যন্ত থাক, পরের দিন এখান থেকে কন্টিনিউ হবে, ঠিক আছে? ভালো করে দেখবি এগুলো।